ওয়েলকাম গাইস, ওয়েলকাম। অনেক দিন পর আবারও আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমার এই ছোট্ট চ্যানেল এক্সপ্লেন এভরিথিং বাংলায়। তো আজকে শীতের রাতে একটা খুব তরতাজা আর খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি হাজির হয়ে গেছি আবারও আপনাদের সাথে ভিডিওতে। তো আজকের টপিক আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, অ্যান্টাসিড ও প্রোটন পাম্প ইনহিবিটরের মাধ্যমে কাজের পদ্ধতি, পার্শ্ব প্রতিক্রিয়া কী হয়, আমরা যে বিভিন্ন অ্যান্টাসিড খেয়ে চলেছি, এই বিভিন্ন ওষুধ খেয়ে চলেছি, ওমেজ বলুন, প্যান্ডি বলুন, কি এই ধরনের আরও যত ওষুধ খেয়ে চলেছি গ্যাস অম্বল প্রতিরোধে, সেগুলো কতটা ক্ষতিকর, আদৌ সেগুলো কাজ করে কি না বা কীভাবে কাজ করে, আজকের ভিডিওতে আমরা এইসবই জানবো। তো চলুন এক ছোট্ট ইন্ট্রোর পরে ভিডিওটি স্টার্ট করা যাক। বলা হচ্ছে এখানে বলা হচ্ছে পাকস্থলীর অ্যাসিডজনিত সমস্যা মোকাবিলায় দুটি প্রধান ওষুধ শ্রেণী এবং তাদের বৈজ্ঞানিক কার্যপদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা। ঠিক আছে, মানে এখানে বলছে যে অ্যান্টাসিড কীভাবে কাজ করে, প্রোটন পাম্প কীভাবে কাজ করে, সেগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনা। কি বলছে, অ্যান্টাসিড কী ও কিভাবে কাজ করে। অ্যান্টাসিড হলো এমন ওষুধ যা পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড নিরপেক্ষ করে এবং তাৎক্ষণিক উপশম প্রদান করে। এই ওষুধগুলি মূলত ক্ষারীয় লবণ বা অ্যাসিডের সাথে রাসায়নিক বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ উৎপন্ন করে। তো আমরা সবাই খুব ছোটোবেলায় ক্লাস 9-10-এতে পড়ে এসেছি অ্যাসিড কী, ক্ষার কী, বা ইংলিশে বলতে গেলে বেস কী। ঠিক আছে, এগুলো জানি। অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া কী উৎপন্ন হয়, সাবান কিভাবে কাজ করে, আমরা সবাই কম বেশি জানি। ঠিক আছে, তো এই অ্যান্টাসিডগুলো সেইভাবেই কাজ করে। এই অ্যান্টাসিডগুলো হচ্ছে সেই ধরনের কিছু অ্যাসিড নিরপেক্ষ বা ক্ষার উপশমভাবে তৈরি করা, যেগুলি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তোমার অ্যাসিডের সাথে বলতে পারো কিছু কিছু ওষুধ আছে যারা অ্যাসিডকে নিউট্রালাইজ করে, বা কিছু কিছু ওষুধ আছে যারা অ্যাসিডের সাথে রাসায়নিক বিক্রিয়াতে অন্যান্য কিছু কেমিক্যাল রিলিজ করে সেটাকে কমিয়ে দেয়, সেইভাবে কাজ করে। তো যেমন কি দেখো, কাজের রাসায়নিক পদ্ধতি কি বলছে, অ্যান্টাসিড পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমাদের পাকস্থলীর মধ্যে বা স্টোমাকের মধ্যে HCl পাওয়া যায়, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার পিএইচের মান কত, যার পিএইচের মান ন্যাচারাল অবস্থাতে 3.5 থেকে 4। ঠিক আছে, তো কি বলছে, অ্যান্টাসিড এই পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিডকে পিএইচের মানটাকে বৃদ্ধি করে, সাধারণত 1.5 থেকে 2.5 বা 3.5 থেকে 4.5 পর্যন্ত বৃদ্ধি করতে পারে। তো একটা জিনিস ভাবো, লিটমাস পেপারের নাম শুনে থাকবে তোমরা সবাই। লিটমাস পেপার কি করে, এই যে পিএইচটা, সেই পিএইচটার সাপেক্ষে তোমার কালার প্রদান করে, যেখানে ভায়োলেট মানে হচ্ছে অতিরিক্ত ক্ষারীয় আর লাল মানে হচ্ছে খুবই তীব্র অ্যাসিডিক। তো এখানে যত বেশি অ্যাসিডিক হবে তত পিএইচের মান বাড়বে না কমবে? কমবে। তাহলে 1.5 মানে সব থেকে অ্যাসিডিক। যখন দেখবি আমাদের পেটে অম্বলের ওপর অম্বল হয়ে যায়, চুয়া চুয়া ঢেকুর ওঠে, তখন আমাদের ন্যাচারাল পিএইচের মানটাই 1.2 থেকে 2.5-এর মধ্যে থাকে, আর নর্মাল কন্ডিশনে 3.5 থেকে 4.5-এর মধ্যে। তো এই অ্যান্টাসিডগুলো আমাদের পিএইচের মানটাকে বৃদ্ধি করে আমাদের রিলিফ দেয় এ ধরনের জ্বলন বা জ্বালা পোড়া থেকে, যেটা এখানে লেখা আছে যে এতে পাকস্থলীর আভ্যন্তরীণ আস্তরণের ক্ষতি কমে। আভ্যন্তরীণ আস্তরণ বলতে কি বোঝাচ্ছে, একটা পাকস্থলীর ছবি যদি আমি তোমাকে দেখাই, ধরো এই যে এখানে হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা পাকস্থলী। ঠিক আছে, এখানে দেখবে এই যে লাইনটা, এই লাইনের গায়ে গায়ে ঠিক আছে কিছু লেয়ার আছে, যেগুলোকে আমরা মিউকাস বা মিউসিলিয়েজ লেয়ার বলি। সেই লেয়ারগুলো ওই যে অ্যাসিডটা, সেই অ্যাসিডটাকে পাকস্থলীর বাইরে যেতে বাধাপ্রাপ্ত করে। নাহলে তুমি ভাবো, একটা অ্যাসিড, তুমি তোমার হাতে যদি আজকে একটা 1 ফোঁটা HNO3 বা একটা 1 ফোঁটা H2SO4 পড়ে, ঠিক আছে, তাহলে তোমার হাত তো মানে ওই জায়গাটা দেখবে একটু গর্ত বা গলে যাচ্ছে। ঠিক আছে, তো আমাদের পেটের মধ্যে এত তীব্র HCl একটা খুবই তীব্র অ্যাসিড, তা সেটা কিভাবে রয়েছে, আমাদের পাকস্থলী গলে যাচ্ছে না। তো এই মিউকাস বা মিউসিলিয়েজ লেয়ারটাই সেই গলন থেকে প্রিভেন্ট করছে। অনেকের দেখবে বয়সকালেতে গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রিক আলসার ধরা পড়ে। সেই আলসারটা কি, ওই মিউসিলিয়েজ বা মিউকাস লেয়ারটা যখন আস্তে 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 কমে গিয়ে একসময় বিলীন হয়ে যায়, তখন ওই অ্যাসিডটা পাকস্থলীর গায়ের সাথে ঘর্ষণ হয়ে বা রিয়াকশান করে
ছিদ্র 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 করে, যার ফলে কি হচ্ছে তখন জ্বলনের সৃষ্টি হয়, আর তখনই আমাদের আলসার বা গ্যাস্ট্রিসাইটিস এইগুলোর বা জিআরডি তৈরি হয়। তো কি বলছে এখানে, ফিরে আসা যাক। এতে পাকস্থলীর অভ্যন্তরীণ আস্তরণের ক্ষতি কমে এবং জ্বালা পোড়া থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। এর প্রধান উপাদান কি? প্রধান উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, যেটা ধীরে ধীরে কাজ করে কিন্তু দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। অনেক ধরনের অ্যান্টাসিড থাকে। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড দ্রুত কাজ করে, মানে ইনস্ট্যান্ট কাজ করবে, কিন্তু রেচক প্রভাব থাকে। রেচক প্রভাব মানে সাইড এফেক্ট থাকে। ক্যালসিয়াম কার্বনেট শক্তিশালী ও দ্রুত কার্যকর। সোডিয়াম বাইকার্বনেট তাৎক্ষণিক উপশম দেয়, মানে টেম্পোরারি। দেখবে কিছু ওষুধ আছে, যেমন হচ্ছে ওমেজ, ওমি, এগুলো হচ্ছে সব প্রোটন পাম্প ইনহিবিটর। আমরা পড়বো প্রোটন পাম্প ইনহিবিটর কি এই ভিডিওতে আমরা জানবো। কিন্তু এইগুলো কি করছে, টেম্পোরারি প্লেজার বা টেম্পোরারি রিলিফ দিচ্ছে। যেমন পাশে দেখো কিছু নাম আছে, টার্মস: ক্যালসিয়াম কার্বনেট যুক্ত দ্রুত কার্যকর এবং ক্যালসিয়ামের অতিরিক্ত উৎস। রোলাইটস ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম যুক্ত সম্বন্ধিত ফর্মুলা। ম্যালক্স গ্যাভিকসন অ্যালজিনেট যুক্ত, অ্যাসিড রিফ্লাক্স প্রতিরোধী বাধা দেয়। তো এই ধরনের কিছু ওষুধ আছে যেগুলো কাজ করে অ্যান্টাসিড রূপে। নেক্সট, প্রোটন পাম্প ইনহিবিটার। সেটা কি? পাকস্থলীর অ্যাসিড উৎপাদনের কেন্দ্রবিন্দু। কি বলছে? পাকস্থলীর প্যারিটাল কোষের কোষ ঝিল্লি মানে কিন্তু সেল মেমব্রেনকে বোঝাচ্ছে, অবস্থিত H+ মানে হাইড্রোজেন প্লাস অথবা K+ বা পটাশিয়াম প্লাস ATPase এনজাইম, যা প্রোটন পাম্প নামে পরিচিত, অ্যাসিড উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। অবশ্যই সেলের মধ্যে কিছু বিশেষ পাম্প থাকে যেগুলোর মাধ্যমে তারা বিভিন্ন নিউট্রিয়েন্ট, বিভিন্ন এনজাইম আদান প্রদান করে। তো সেই ধরনেরই H+ বা K+ ATPase এনজাইম আছে, যাদেরকে আমরা প্রোটন পাম্প হিসাবে পরিচিত করি, কারণ কি এটা প্রোটন বা পজিটিভ চার্জকে আদান প্রদান করতে হেল্প করে। তো এটি কি বলছে, অ্যাসিড উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, এটির মাধ্যমেই হয়। এই এনজাইমটি শক্তি খরচ করে বা এটিপি ইউজ করে হাইড্রোজেন আয়ন পাকস্থলীর গহ্বরে পাম্প করে এবং বিনিময়ে পটাশিয়াম আয়ন কোষের ভেতরে নিয়ে আসে। এটা কি করছে, হাইড্রোজেন যে আয়নটা, সেই হাইড্রোজেন আয়নটাকে আমাদের যে পাকস্থলী বা স্টোমাক তার ভেতরে রিলিজ করছে। আর তার ফলে কী হচ্ছে, যখন হাইড্রোজেন আয়নটা আমাদের পাকস্থলীর মধ্যে যাচ্ছে, তখন সে পাকস্থলী থেকে অ্যাজ এ বাই প্রোডাক্ট পটাশিয়াম আয়নটা কোষের ভেতরে নিয়ে আসছে। ঠিক আছে, তাই জন্য এখানে লিখেছে দেখো, এবং বিনিময় পটাশিয়াম আয়ন কোষের ভেতরে নিয়ে আসে। প্যারিটাল কোষের সংস্ক্রিয়করণ, খাদ্য গ্রহণ, গ্যাস্ট্রিন হরমোন বা হিস্টামিনকে আমরা সবাই আরেকটা নামেও চিনি অ্যালার্জেন, যেটা অ্যালার্জি সৃষ্টি করে, দ্বারা পাকস্থলীর প্যারাইটাল কোষ উদ্দীপ্ত মানে এক্সাইটেড হয়। প্রোটন পাম্প সক্রিয়তা, সংকেত পেয়ে H+ অথবা K+ ATPase প্রোটন পাম্প কোষ ঝিল্লিতে সক্রিয় হয়ে ওঠে, মানে প্রোটন পাম্পটা ওই যে সেল মেমব্রেনেতে অ্যাক্টিভ হয়ে ওঠে। ঠিক আছে, কি বলছে, আয়ন বিনিময়, এটিপি শক্তি ব্যবহার করে H+ আয়ন বাইরে পাঠানো হয় এবং K+ আয়ন ভেতরে আনা হয়, যেটা আমরা পড়লাম। H+ আয়নটা কোত্থেকে বাইরে পাঠানো হয়? সেল থেকে পাকস্থলীর মধ্যে বাইরে পাঠানো হয়। ঠিক আছে, আর K+ আয়নটা পাকস্থলী থেকে সেলের ভেতরে আনা হয়। ঠিক আছে, কনফিউশন যাতে না হয় আমি আবারও রিপিট করলাম। আর H+ আয়নটাই ক্লোরাইডের সাথে মিলে H+ Cl- দিয়ে কি তৈরি হচ্ছে, প্লাস মাইনাস নিউট্রালাইজ হয়ে গিয়ে HCl, তাহলে কি হচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে। এইভাবে আমাদের HClটা তৈরি হতে থাকে। ঠিক আছে, তারপর কি বলছে, অ্যাসিড উৎপাদনের নিয়ন্ত্রণ ব্যবস্থা। কি বলছে, হরমোনাল নিয়ন্ত্রণ, স্নায়বিক নিয়ন্ত্রণ আর প্যারাক্রাইন নিয়ন্ত্রণ। ঠিক আছে, কি বলছে, গ্যাস্ট্রিন হরমোন পাকস্থলীর জি কোষ থেকে নিঃসৃত হয়ে পাকস্থলীর জি কোষ থেকে নিঃসৃত হয়ে প্রোটন পাম্প উদ্দীপনা দেয়। তো গ্যাস্ট্রিন হরমোনটা পাকস্থলীর যে জি কোষ আছে, সেই জি কোষ থেকে নিঃসরণ হয়ে প্রোটন পাম্পকে এক্সাইট করে তোলে। দিয়ে ভেগাস নার্ভ অ্যাসিটাইল কোলিন নিঃসরণ করে পাকস্থলীয় অ্যাসিড উৎপাদন বাড়ায়। একটা নার্ভ আছে যেটা হচ্ছে ভেগাস নার্ভ, নামটা হচ্ছে ভেগাস। ঠিক আছে, সেটা অ্যাসিটাইল কোলিন আমরা কোথায় পড়েছি কমেন্ট বক্সে লিখে জানাবে তো আমাকে। আমাদের এই পোর্শন ছাড়াও অ্যাসিটাইল কোলিন আমাদের আরেকটা জায়গাতেও আছে। তো সেই অ্যাসিটাইল কোলিন নিঃসরণ করে পাকস্থলীর অ্যাসিড উৎপাদন বাড়ায়। তারপর বলছে হিস্টামিন নিঃসরণ করে প্যারাইটাল কোষের H2 রিসেপ্টর সক্রিয় হয় এবং প্রোটন পাম্প চালু হয়। দিয়ে অ্যাসিটাইল কোলিনটা নিঃসরণ করার পরে যখন অ্যাসিড
অ্যাসিডটা উৎপাদন হয় তখনই হিস্টামিনটা রিলিজ করে, ঠিক আছে। আর হিস্টামিনটা কি করছে, প্যারাইটাল কোষ, যে স্টমাকের যে প্যারাইটাল কোষ আছে সেই প্যারাইটাল কোষের মধ্যে বা সেলের মধ্যে H2 রিসেপ্টরগুলোকে অ্যাক্টিভ করে প্রোটন পাম্পটাকে অ্যাক্টিভেট করে দেয়। দিয়ে কি বলছে, অ্যাক্টিভেট করে দেয়, তখন অ্যাসিড নিঃসরণটা আরও দ্রুত বেড়ে যায়। এইবারে প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই শর্ট ফর্মেতে, অ্যাসিড নিয়ন্ত্রণের শক্তিশালী অস্ত্র। এইটা কি, এইটার ব্যাপারে মেন যত কাজ, দেখো এখানে কিছু জনপ্রিয় পিপিআই ইউজ করা ওষুধের নাম আছে, যেমন ওমিপ্রাজোল, যার আন্ডারে ওমেজ ডি এই ধরনের ওষুধ আছে, ল্যান্সোপ্রাজোল, প্যান্টোপ্রাজোল যার আন্ডারে প্যানডি, প্যান40, প্যানজি, রাবেপ্রাজোল, এসোমেপ্রাজোল, এগুলো সবকটাই খুবই ফেমাস ওষুধের একটা জেনেরিক নেম, যার আন্ডারে বহু অ্যান্টাসিড, বহু গ্যাসের ওষুধ আছে, আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। দেখো তোমার বাড়িতে, তোমার হাতে, তোমার মা বাবা বা তোমার পরিবারের কেউ না কেউ এইগুলোর মধ্যে থেকে কোনো একটা গ্যাসের ওষুধ খায় গ্যাস হলে। তো এই প্রোটন পাম্প ইনহিবিটর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কীভাবে, পিপিআইয়ের আণবিক কার্যপ্রণালী, প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই একটি প্রোডাক্ট হিসেবে কাজ করে। প্রোডাক্ট নয় কিন্তু, প্রোডাক্ট আলাদা, প্রোড্রাগ, ঠিক আছে। অর্থাৎ পাকস্থলীর আম্লিক পরিবেশে পৌঁছানোর পর সক্রিয় হয়। হ্যাঁ, এটা মনে হয় অ্যাসিডিক পরিবেশেই খালি সক্রিয় হয়। এই ওষুধগুলি প্রোটন পাম্প এনজাইমের সিস্টেইন অ্যামাইনো অ্যাসিড। আমরা মনে করে দেখো, যখন অ্যামাইনো অ্যাসিড পড়েছিলাম টাইট্রেশন কার্ভের সাথে, আমার চ্যানেলে ভিডিওটা রয়েছে, ঠিক আছে, সেখানে আমরা 20খানা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড পড়েছিলাম, যার মধ্যে একটা অ্যামাইনো অ্যাসিড ছিল সিস্টিন অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, যেটা হচ্ছে পোলার অ্যামাইনো অ্যাসিড। সো এই সিস্টিন অ্যামাইনো অ্যাসিডটা সঙ্গে কী করে, রিয়াকশান করে, ঠিক আছে। এই ওষুধটা এই প্রোটন পাম্প এনজাইমের মধ্যে থাকা যে সিস্টেইন অ্যামাইনো অ্যাসিড আছে তার সাথে কোভালেন্ট বন্ড তৈরি করে এনজাইমটাকে স্থায়ীভাবে নিষ্ক্রিয় করে দেয়। ফলে কি হয়, প্রোটন পাম্পটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। দিয়ে কি ফলে, নতুন প্রোটন পাম্প তৈরি না হওয়া পর্যন্ত অ্যাসিড উৎপাদন বন্ধ থাকে। মানে স্থায়ীভাবে নিষ্ক্রিয় করে দেয়, মানে কি একটা টেম্পোরারি টাইম অবধি নিষ্ক্রিয় করে দেয়। তার ফলে কি হচ্ছে, কোনো নতুন বা অন্য কোনো জায়গাতে ওই সেলের কোনো নতুন প্রোটন পাম্প যতক্ষণ না অবধি তৈরি হচ্ছে বা অ্যাক্টিভেট হচ্ছে, ততক্ষণ অবধি অ্যাসিড উৎপাদনটা বন্ধ থাকে, ঠিক আছে। কি বলছে, সক্রিয়করণের ধাপসমূহ, মুখ দিয়ে গ্রহণ, অবশ্যই আমরা ওষুধ মুখ দিয়ে খাবো, ঠিক আছে, সেটা পাকস্থলীতে গিয়ে ভেঙে যায় বা অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করে। রক্তে মিশ্রণ, শোষণের পর রক্ত প্রবাহ মিশে প্যারাইটাল কোষে পৌঁছে, অবশ্যই ব্লাডের মাধ্যম দিয়ে এটা পৌঁছবে। আম্লিক পরিবেশ সক্রিয়করণ, যেটা তোমাকে বললাম, প্যারাইটাল কোষের সেক্রেটারি ক্যানাইক্লিকুলিতে pH 1 to 2 এর মান আছে, ঠিক আছে, সেই পরিবেশে সক্রিয় হয়। তারপরে এনজাইম বন্ধন, পিপিআই যার মধ্যে H+ বা K+ যে ATPase এনজাইমটা আছে তার সাথে রিয়াকশান করে সেখানে প্রোটন পাম্পটাকে বন্ধ করে দেয়। আর নতুন এনজাইম 3 থেকে 4 দিন নতুন প্রোটন পাম্প তৈরি করে, তখন আবার এটা কাজ করে, আবার তখন ওষুধ খেতে হয়। কার্যকারিতার পরীক্ষা, নিয়মিত পিপিআই ব্যবহারে 5 দিনের মধ্যে পাকস্থলীর অ্যাসিড উৎপাদন প্রায় 65 থেকে 70% কমে যায় এবং সর্বোচ্চ কার্যকারিতা 90% পর্যন্ত কমে যেতে পারে। কিন্তু এটার তো সাইড ইফেক্টও আছে, সেটা আসছি। ধৈর্য ধরে ভিডিওটা দেখো, স্কিপ করো না। তুমি তোমার সাথে সাথে তোমার পরিবার এবং আশেপাশে সবার জীবন বাঁচাতে পারবে যদি তুমি ধৈর্য ধরে দেখো। এখানে এই ডায়াগ্রামটা দেখো, এখানে কি রয়েছে, এই যে পি করে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে প্রোটন, ঠিক আছে, প্রোটন পাম্পের যে প্রোটন। এনটা কি, এনটা হচ্ছে সেই নিউট্রালাইজ বা যে ইনহিবিটর সেইটা। তো সেইখানে কি হচ্ছে, এটা গিয়ে প্রোটন পাম্পের সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে, ফলে প্রোটন পাম্প প্রোটনগুলোকে রিলিজ করতে পারছে না। ভারতে পিপিআই ব্যবহারের প্রবণতা, ভারতের শহুরে যৌনগোষ্ঠীর মধ্যে পিপিআই ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দৈনন্দিন মানসিক চাপ, ঝাল খাবারের অভ্যাস এবং অনিয়ন্ত্রিত খাদ্য গ্রহণের কারণে GERD অথবা এর ফুল ফর্মটাও জেনে রাখো, তোমাদের ক্ষেত্রে খুবই দরকারি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রিফ্লাক্স ডিজিজ এবং পেপটিক আলসারের হার বেড়েছে, ঠিক আছে। তো পেপটিক আলসার, যেটা এক্ষুনি ওই যে স্টমাকের মধ্যে যে গ্যাস্ট্রিক আলসার বললাম, ওটারই আরেকটা নাম হচ্ছে পেপটিক আলসার। পেপটিক কেন, পেপটিকটা এই পিপিআইয়ের সাথে রিলেটেড বলে পেপটিক, ঠিক আছে। তারপরে কি বলছি, অ্যান্টাসিড আর পিপিআই কি এক না আলাদা? আলাদা হলো কি আলাদা, আর তাদের ডিফারেন্স কী কী বলছে দেখো। কার্যকরী হওয়ার সময়,
অ্যান্টাসিড কিন্তু 5 থেকে 15 মিনিটে তাৎক্ষণিক উপশম দেয়। অ্যান্টাসিডের মধ্যে তুমি কাকে ধরতে পারবে? অ্যান্টাসিডের মধ্যে তুমি ইনো ধরতে পারো, গ্যাসোফাস ধরতে পারো, জিরোসিন ধরতে পারো, বা এই ধরনের কিছু সোডা টাইপ জিনিস ধরতে পারো। কিন্তু পিপিআই 1 থেকে 3 দিনে সম্পূর্ণ কার্যকর হয়। এই পিপিআইটা কাজ করতে একটু টাইম লাগায়, বাট এটা লং টাইম অবধি কাজ করে। দেখো কার্যকারিতার সময়কাল 30 মিনিট থেকে 2 ঘন্টা, ম্যাক্সিমাম 1.5-2 ঘন্টা অবধি কাজ করে অ্যান্টাসিড, তারপরে আবার তোমার অ্যাসিডিটি শুরু হতে থাকে। কিন্তু পিপিআই 12 থেকে 24 ঘন্টা বা ম্যাক্স টু ম্যাক্স ক্ষেত্রে 2 দিন অবধিও কাজ করতে পারে একবার খাওয়ার পরে। কাজের পদ্ধতি: অ্যান্টাসিড কী করে? উৎপাদিত অ্যাসিডকে নিরপেক্ষ করে, যেটা তৈরি হয়ে গেছে সেটাকে নিউট্রালাইজ করে। আর পিপিআই কী করে? অ্যাসিড উৎপাদন প্রক্রিয়াটাকেই বন্ধ করে দেয়, মানে প্রোটন পাম্পগুলোকে ইনহিবিট করে দেয়, বন্ধ করে দেয়। অ্যান্টাসিড হালকা থেকে মাঝারি সমস্যায় খাওয়া উচিত, আর পিপিআই গুরুতর বা দীর্ঘস্থায়ী সিভিয়ার সমস্যার জন্য রেফার করা হয়ে থাকে। ব্যবহারের ক্ষেত্র, রোগ নির্ণয়: অ্যান্টাসিড কী কী ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারো? খুব ভালোভাবে এই জায়গাটা দেখো, দরকার পড়লে স্ক্রিনশট তুলে রাখো, কেন কি এটি তোমার সারা জীবন লাগবে যতদিন অবধি তুমি বেঁচে রয়েছো। অ্যান্টাসিড হার্টবার্ন বা হৃৎপিণ্ড জ্বালাতে বা বুকে যে জ্বালা জ্বালা অনুভূতি হয়, জ্বলন হয়, সেখানে খেতে পারো। অম্বল হলে খেতে পারো। গ্যাস্ট্রিকের সমস্যায় টেম্পোরারি হলে খেতে পারো। প্রেগনেন্সিতে ডক্টরের পরামর্শ নিয়ে খেতে পারো। আবার তাৎক্ষণিক বা টেম্পোরারি কিছু প্রবলেম হলে, তুমি কোথাও বেরোচ্ছ, তুমি ইনস্ট্যান্ট রিলিফ চাইছো, সেই ক্ষেত্রে খেতে পারো। কিন্তু পিপিআই কখন কখন খেতে পারো? গ্যাস্ট্রিক আলসার যাদের আছে তারা খেতে পারে। জিইআরডি, গ্যাস্ট্রো ইসোফেগাল বা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল রিফ্লাক্স ডিজিজ যেটা, তারা খেতে পারে। ডিওডিনাল আলসার বা পেপটিক আলসার যাদের আছে তারা খেতে পারে। জোলিনগার এলিনসন সিনড্রোম হলে খেতে পারো। ইরোটিভ ইসোফ্যাগাইটিস হলে খেতে পারো। এইচ পাইলোরি যে ব্যাকটেরিয়ার সংক্রমণ, সেটার ক্ষেত্রে কিওরেতে খেতে পারো। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে পিপিআই ব্যবহার করা হয়। ভারতে প্রতিদিন কোটি কোটি মানুষ হালকা অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ব্যবহার করেন, বিশেষত খাওয়ার পরে, যেটা আমরা সবাই করে থাকি। আর ভারতে বর্ধিত মানসিক চাপ, অনিয়মিত খাদ্যাভ্যাস এবং দূষণের কারণে জিআরডির প্রকোপ বাড়ছে, যেটা আমরা দেখে এলাম। দ্রুত উপশমের জন্য অ্যান্টাসিড, এখানে একটা গ্রাফ দিয়ে দিয়েছে, কিন্তু দীর্ঘস্থায়ী উপশমের জন্য পিপিআই, দেখো গ্রাফটা বুঝতে পারছো, পিপিআই অ্যাসিড হ্রাসও বেশি করে, আবার গুরুতর রোগে কাজও ভালো দেয়, যে দিয়ে দিয়েছে। তারপর কি বলছে? দীর্ঘমেয়াদী পিপিআই ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়া, বিস্তারিত বিশ্লেষণ। এবার পিপিআইটা তুমি যদি লং টার্ম অবধি, ধরো তুমি 40-50 বছর অবধি টানা খেয়ে গেলে, সেক্ষেত্রে কী হতে পারে? মাথা ব্যথা: 5 থেকে 10% রোগীর মধ্যে হালকা থেকে মাঝারি মাথা ব্যথা দেখা যায়, সাধারণত প্রথম সপ্তাহে বেশি হয়। পিপিআইয়ের সাইড ইফেক্ট: পেট ব্যথা ও অস্বস্তি। এটা পেটের রোগকে কমাচ্ছে, বাট অলদো কিছু কিছু ক্ষেত্রে সাইড ইফেক্ট হিসাবে পেটে ব্যথা বা ফোলা ফোলা ভাব বা একটু ডিস্ট্রেস ফিল হতে পারে, স্পেশালি তুমি যখন খাবার টাবার খেয়ে শোবে সেই সময়। কারুর বমি বমি ভাব বা নজিয়া বা ফ্যাটিক ফিল হতে পারে। কারুর ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। অ্যালার্জি থাকলে সেই ক্ষেত্রে রিয়াকশানের কারণে চামড়ায় র্যাশ পড়তে পারে, কারণ আমরা জেনেছি যে হিস্টামিন রিলিজ হয়। কারুর ক্ষেত্রে মাথাও ঘোরাতে পারে, বিশেষত দাঁড়ানোর সময়, স্পেশালি যাদের উইকনেস ফিল হয় তাদের ক্ষেত্রে। আর দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়ার ক্ষেত্রে কিডনি রোগ ঝুঁকিও আছে, হাড় ভাঙার বা অস্টিওপোরোসিস হতে পারে অনেক সময়, ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা দিতে পারে, ভিটামিন B12 অভাব হতে পারে। এখানে তুমি পজ করে পড়তে পারো এখানে কী লেখা রয়েছে, আমি ডিটেলসে তো যাচ্ছি না, বাট মেনলি যেগুলো হতে পারে সেগুলো বলে দিচ্ছি, নাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তারপরে কি বলছে? সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি: ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইল সংক্রমণ, পাকস্থলীর অ্যাসিড ব্যাকটেরিয়া ধ্বংস করে, সেটা আমরা সবাই জানি। কিন্তু পিপিআই ব্যবহারে অ্যাসিড কমে গেলে ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইল ব্যাকটেরিয়া অন্ত্রে বৃদ্ধি পায় বা পাকস্থলীতে বৃদ্ধি পায়, যা গুরুতর ডায়রিয়া এবং কোলাইটিস সৃষ্টি করতে পারে। এই সংক্রমণ 40 থেকে 70% অবধি বৃদ্ধি পায় পিপিআই ব্যবহারকারীদের মধ্যে। তো এটা একটা ঝুঁকি থাকতেই পারে, যেমন একদিকে এটা ঝুঁকি কমাচ্ছে, অন্যদিকে ঝুঁকি বাড়াচ্ছে। সেকেন্ড হচ্ছে নিউমোনিয়ার ঝুঁকি থাকতে পারে, কেন কি নিউমোনিয়া যে ধরনের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয়, সেই ব্যাকটেরিয়াগুলোই পাকস্থলীতেই বেশি বসবাস করে কলোনি বানিয়ে। অন্যান্য জটিলতার মধ্যে লিভারের সমস্যা হতে পারে, হৃদরোগের সমস্যা হতে পারে, ডিমেনশিয়া বা ভোলার রোগ যেটা, সেটা হতে পারে, গ্যাস্ট্রিক পলিপ বা রিবাউন্ড অ্যাসিড হাইপার সিক্রেশন, এই ধরনের কিছু কিছু লোকের মধ্যে দেখা গেছে উদাহরণ হিসাবে। তারপরে কি বলছে? বাস্তব উদাহরণ ও পরিসংখ্যান, পিপিআই ব্যবহারের বৈশ্বিক ও ভারতীয় প্রেক্ষাপট।
যুক্তরাষ্ট্র বা আমেরিকায় 1999 সাল থেকে 2012 সাল পর্যন্ত মাত্র 13 বছরে প্রোটন পাম্প ইনহিবিটর ব্যবহারের হার দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে, যেখানে 2014 সালের অনুযায়ী বিশ্বব্যাপী পিপিআইয়ের বাজার মূল্য ছিল $13 বিলিয়ন। সেখানে এখন 113 মিলিয়ন মানুষ পিপিআই গ্রহণ করেন। অনেকটাই বেড়েছে পিপিআই ব্যবহার, গ্রাফও দেখতে পাচ্ছ। ভারতে পিপিআই ব্যবহার ও অ্যাসিডিটি সমস্যার বৃদ্ধি। বলছে ভারতীয় জনগণের অ্যাসিডিটির সমস্যা। ভারতের জনগোষ্ঠীর মধ্যে 30-40% মানুষই নিয়মিত অ্যাসিডিটি বা জিআরডি সমস্যায় ভোগেন। বিশেষত 25 থেকে 55 বছর বয়সী কর্মজীবী মানুষদের মধ্যে এই হার সবচেয়ে বেশি। গত দশকে ভারতে পিপিআইয়ের বিক্রয় 250%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। মানে কত আমরা এর ইউজ করছি। ভারতীয় জনগণের জীবনযাত্রা আমূল পরিবর্তন হয়েছে গত 20 বছরে। পশ্চিমা খাদ্যাভ্যাসের প্রভাব, ফাস্টফুডের সহজলভ্যতা এবং কর্মক্ষেত্রে দীর্ঘ সময় কাজ করার চাপ অ্যাসিডিটি সমস্যার বৃদ্ধির প্রধানতম কারণ। মানসিক চাপ, অনিয়মিত খাদ্যাভ্যাস, ঝাল ও তৈলাক্ত খাবার, ধূমপান, মদ্যপান, অতিরিক্ত ওজন, রাতে দেরি করে খাওয়া, এই সমস্ত আমাদের মধ্যে এই ধরনের অ্যাসিডিটি সমস্যাকে আরও বৃদ্ধি করে তোলে। স্পেশালি যারা শহরে বসে কাজ করে বা অফিসে কাজ করে, 9 to 5 হোক কি সারা রাত হোক, তাদের ক্ষেত্রে 45%-এর ক্ষেত্রে জিআরডি দেখা যাচ্ছে শহুরে যুবকদের মধ্যে, যাদের বয়স 20 থেকে 35 বছরই। আর খাবার পরে অস্বস্তি দেখা যাচ্ছে অনেকেরই। সপ্তাহে একবার থেকে বেশি উপসর্গ দেখা যাচ্ছে 70% মানুষের মধ্যে। তবে ডাক্তারের পরামর্শ ছাড়াই পিপিআই ব্যবহার করা একেবারেই অনুচিত। ভারতে পিপিআই এবং অ্যান্টাসিডের 55-60% বিক্রয় হলো ওভার দ্য কাউন্টার, অর্থাৎ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই। আমাদের কিছু হলো যে ডাক্তারকে দেখায়, যাই দোকানে যাই কিনে নিয়ে চলে আসি, যাই এখানে দাও তো একটা ওমেজডি দিয়ে দাও, এক পাতা প্যান্টাসিড দিয়ে দাও, এক পাতা প্যান্ডি দিয়ে দাও, এক পাতা ওমি দিয়ে দাও, এক পাতা এজোমিপ্রাজল দিয়ে দাও। কিন্তু এই যে আমরা প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছি, এতে আমরা নিজের ক্ষতি নিজেই ডেকে আনছি। আমরা হয়তো 100, 200, 400, 500, 1000 টাকা বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু লং টার্মেতে হয়তো সেটা আমাদের এই টাকার থেকেও দ্বিগুণ পরিমাণে আমাদের শরীরকে ক্ষতি করছে। তো এটি অত্যন্ত উদ্বেগজনক, কারণ অনেকে দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে অবগত হন না, যার ফলে খেয়ে চলেছেন। ওমিপ্রাজোল এবং এসোমিপ্রাজোল, অর্থাৎ যেটাকে আমরা ওমি বা এজোমিপ্রাজোল বা এজোমেডি এই ধরনের, বা এজোমি আরডি এই ধরনের নামে জেনে থাকি, ব্যবহারে ক্লোপিডোগ্রেল নামক রক্ত পাতলা করার ওষুধের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। ক্লোপিডোগ্রেল একটি প্রোডাক্ট যা লিভারে CYP2C19 এনজাইম দ্বারা সক্রিয় হয়। ওমিপ্রাজোল একই এনজাইম ব্যবহার করে, ফলে প্রতিযোগিতা সৃষ্টি করে, কম্পিটিশন, এবং ক্লোপিডোগ্রেলের সক্রিয়করণ 40-50% হ্রাস পায়। ক্লিনিক্যাল প্রভাবে কী হচ্ছে, হৃদরোগ আক্রান্ত রোগী যারা সেন্ট লাগিয়েছেন এবং ক্লোপিডোগ্রেল খাচ্ছেন, তাদের একই সাথে পিপিআই নিলে রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়ে, মানে ব্লাড ক্লটিং, মানে হার্ট অ্যাটাকের চান্স, যা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণ হতে পারে। মানে কি ডেঞ্জারাস জিনিস এটা, বাপরে। দীর্ঘমেয়াদী পিপিআই ব্যবহারকারীদের কিডনি সমস্যা হতে পারে, যেটা আমরা পড়ে এলাম। অ্যান্টাসিড ও পিপিআই ব্যবহারে সতর্কতা ও নিরাপদ ব্যবহারের নির্দেশিকা কি বলছে, ডাক্তারের পরামর্শ অপরিহার্য। পিপিআই কখনোই নিজে নিজে দীর্ঘমেয়াদী ব্যবহার করা উচিত নয়। ডাক্তার রোগের তীব্রতা, অন্যান্য স্বাস্থ্য সমস্যা এবং বর্তমানে গ্রহণ করা অন্যান্য ওষুধের কথা বিবেচনা করে সঠিক ডোজ নির্ধারণ করবেন। স্বচিকিৎসা বিপজ্জনক হতে পারে অবশ্যই। সর্বনিম্ন কার্যকর ডোজ ব্যবহার, সবসময় সর্বনিম্ন ডোজ যা লক্ষণ নিয়ন্ত্রণ করতে পারে তা ব্যবহার করুন। উচ্চ ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া বাড়ায়। ডাক্তার সাধারণত 4 থেকে 8 সপ্তাহের মধ্যে পিপিআই নির্ধারণ করেন, তারপর পুনর্মূল্যায়ন করা হয়। অপ্রয়োজনীয় দীর্ঘমেয়াদী ব্যবহার এড়িয়ে চলুন। অবশ্যই যেটা আগে বললাম, ধীরে ধীরে ডোজ কমানো। পিপিআই হঠাৎ করে বন্ধ করে দিলে রিবাউন্ড অ্যাসিড হাইপারসিক্রিশন বা এক ধরনের ডিসঅর্ডার হতে পারে, যেটি পূর্বের চেয়ে বেশি অ্যাসিড উৎপাদন করবে, যার ফলে ডবল অ্যাসিডিটির সমস্যা বেড়ে যাবে। ডাক্তারের পরামর্শ নিয়ে ধীরে ধীরে ডোজ কমাতে হবে এবং তারপরে আস্তে আস্তে খাওয়া বন্ধ করতে হবে দরকার না পড়া অবধি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, যেটা আমরা সবাই করে থাকি না। দীর্ঘমেয়াদী পিপিআই ব্যবহারকারীদের নিয়মিত রক্ত পরীক্ষা করা, ভিটামিন B12, ম্যাগনেসিয়াম এগুলো টেস্ট করা, হাড়ের ঘনত্ব টেস্ট করা, সব কিছুই দরকার, বিশেষত বয়স্কদের ক্ষেত্রে। এবং ওষুধের পারস্পরিক ক্রিয়া, সাইড এফেক্ট, এই ধরনের জিনিসপত্রের সাথে অবগত এবং সচেতনতা হয়ে তারপরেই
কেনাটা দরকার, কারণ কিছু কিছু ওষুধ ক্যান্সারের মতো রোগও তৈরি করতে পারে। অ্যান্টাসিড ব্যবহারে সতর্কতা। সঠিক সময়ে অ্যান্টাসিড সাধারণত খাবারের 1 থেকে 3 ঘন্টা পর এবং শোয়ার আগে নিতে হয়। দৈনিক সর্বোচ্চ ডোজ মেনে চলুন। 2 সপ্তাহের বেশি নিয়মিত ব্যবহার করলে ডাক্তারের পরামর্শ নিন, যেটা আমরা নিয়ে থাকি না। অন্যান্য ওষুধের সাথে ব্যবধান। অ্যান্টাসিড অনেক ওষুধের শোষণ কমিয়ে দেয়, অ্যান্টিবায়োটিক, থাইরয়েড, আয়রন সাপ্লিমেন্ট এক্সেট্রা এক্সেট্রা। কিডনি রোগীদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন যাতে আছে, প্রেগনেন্সি থাকা মহিলা, তাদের ক্ষেত্রে অবশ্যই সচেতনতা নিয়ে পারমিশন নিয়ে তবেই খাওয়া উচিত। দীর্ঘমেয়াদী অ্যান্টাসিড ব্যবহারের ফলে কী হচ্ছে, আমাদের কোষ্ঠকাঠিন্য, হাড়ের সমস্যা, ডায়রিয়া, কিডনির সমস্যা, রিবাউন্ড সিক্রিশন ইফেক্ট, বা কিডনিতে এমনই পাথরও হতে পারে সিভিয়ার ক্ষেত্রে, রক্তের সোডিয়ামের বৃদ্ধি ঘটতে পারে এক্সেট্রা এক্সেট্রা। টেকিং এভি ব্লকিং ড্রাগ। এভি ব্লকিং কি? এভি ব্লকিং হচ্ছে অ্যান্টি ভেনাম। ভেনাম মানে কিন্তু ওই ভেনাম, ওই ভেনামের কথা বলা হচ্ছে না। অ্যান্টি ভেনাম মানে হচ্ছে এখানে যে ড্রাগটা, ঠিক আছে, আমাদের যে ভেন আছে সেই ভেনের মধ্যে থাকা যে নিউট্রিয়েন্টস এগুলোর সাথে রিঅ্যাক্ট করে। তারপরে হচ্ছে ভালনারেবল কিডনি, প্রোন টু ভলিউম ডিপ্লিটিং ইলনেস, ওল্ড পিপল, বেসিক্যালি যেটা বললো এখানে যে বয়স্ক মানুষদের। কখন জরুরি ডাক্তার দেখাতে হবে? গুরুতর উপসর্গ হলে, বুকে তীব্র ব্যথা, শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম, বমিতে রক্ত বা কফির গুঁড়োর মতো পদার্থ, কালো বা রক্তাক্ত মল হলে, গিলতে অসুবিধা হলে, ওজন অপ্রত্যাশিতভাবে হ্রাস পেতে গেলে, দেখা গেলে এই লক্ষণগুলো হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ওষুধে উপশম না হলে 2 সপ্তাহে নিয়মিত অ্যান্টাসিড বা পিপিআই ব্যবহারের পরও যদি কোনো উন্নতি না হয়, অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সেটা চেঞ্জ করতে হবে, নাহলে এটি গুরুতর সমস্যার ইঙ্গিত করতে পারে। কী বলছে? সঠিক ব্যবহারের গুরুত্ব ও জীবনযাত্রার পরিবর্তন। কি বলেছে এখানে? এক্সারসাইজ রেগুলারলি, আমরা বেশিরভাগই করি না আজকালকার দিনে। এত স্ট্রেস, এত চাপ, কারুর জবের টেনশন তো, কারুর পড়াশোনা তো, কারুর অন্য কিছু। ইট হেলদি লাইফস্টাইল, এগুলো সবারই লক্ষণ, মানে এই পিপিআই না নেওয়ার, মেনটেন করার। রেডিউস স্ট্রেস, আমাদের তো এখন স্ট্রেসই জীবন। ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, মানে ওয়াটার খেতে বলছে। তারপরে কি বলছে? মূল শিক্ষা ও পরামর্শ। অ্যান্টাসিড ও প্রোটন পাম্প ইনহিবিটর উভয়ই অ্যাসিডজনিত রোগের জন্য অত্যন্ত কার্যকর এবং গুরুত্বপূর্ণ ওষুধ, তবে এদের সঠিক ব্যবহার এবং ডাক্তারের পরামর্শ মেনে চলা অপরিহার্য। চিকিৎসা নয়, অবশ্যই যেটা বলে এলাম যে নিজের থেকে কোনো ডিসিশন না, ডক্টরের পরামর্শ নিতে হবে যদি না কমে ওষুধ একমাত্র সাবধান নয়, ওষুধের পাশাপাশি জীবনযাত্রার পরিবর্তনও দরকার, যেটা আমরা এখন করছি না। নিয়মিত পর্যবেক্ষণ করা দরকার। জীবনযাত্রার পরিবর্তন ওষুধের চেয়ে কার্যকর সমস্যা। স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, ধূমপান সম্পূর্ণ ত্যাগ করা, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, মানসিক চাপ কমানো, স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখা, শারীরিক ব্যায়াম করা, এগুলো সবই করতে হবে, তবেই হবে এগুলোর থেকে রিলিফ। কোনো ওষুধ সেটার জন্য কোনো পার্টিসিপেশন করবে না। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য, এত লং হওয়ার জন্য। আপনার স্বাস্থ্য সুরক্ষায় সঠিক ওষুধ ব্যবহারের গুরুত্ব নিজে বুঝুন আর অন্যদেরও অবগত করুন আর পালন করুন। মনে রাখবেন, অ্যান্টাসিড এবং পিপিআই যথাযথভাবে ব্যবহার করলে এটি নিরাপদ এবং কার্যকর, কিন্তু অপব্যবহার আর এক্সট্রিম ইউজেসের কারণে এটি আপনার নিজের এবং অন্যদেরও স্বাস্থ্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই সচেতনতা অবলম্বন করুন, দায়িত্বশীলভাবে ব্যবহার করে চলুন আর নিজের জীবনের হ্রাস নিজের ধরে তুলুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আবারও। ততদিনের জন্য নিজে বাঁচুন, অন্যকে বাঁচান।